আজকের আমাদের আরেকটি আলোচনার বিষয় হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে নয়া উদারনীতিবাদী তত্ত্ব। আমরা কিছু আগে পড়ে এসেছি উদারনীতিবাদী তত্ত্ব, এবং সেখানে আমরা দেখলাম যে অবাধ বাণিজ্যের কথা বলছে, আবার অবাধ বাণিজ্যের পাশাপাশি তারা বিশ্ব শান্তির কথাও বলছে। কিন্তু আমরা সমালোচনা করতে গিয়ে দেখেছিলাম যে শুধু অবাধ বাণিজ্য বা বিশ্ব শান্তির কথা ওরকমভাবে বললেও চলবে না, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কিন্তু অপরিহার্য। তা এই বিষয়গুলো আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে 1970-এর দশকের শেষ ভাগ থেকে, এবং 1980-র দশকের আন্তর্জাতিক সম্পর্কে এই নয়া উদারনীতিবাদী তাত্ত্বিক তত্ত্বটা বিশেষভাবে জোরালো হয়ে উঠছে। একটু খেয়াল করে দেখলে দেখা যাবে 1980-র শুরু থেকে আর 10 বছর শুধু বাকি আছে পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটে যাবার জন্য। কারণ হচ্ছে সেই গুরুত্বপূর্ণ ঘটনাটি হচ্ছে সেই বিশ্বায়ন। এবারে বিষয় যেটা হচ্ছে আমরা দেখতে পেয়ে আগামী বইয়ের পাতায় আমরা দেখেছি যে 1980 থেকে ঠিক 10 বছর পর হিসাব করলে আমরা 1990, যখন কিনা সারা বিশ্বে বিশ্বায়নের দরজা টকটক করে দরজা নাড়া দিচ্ছে। কারণ বিশ্বায়ন মানেই কিন্তু সারা বিশ্বে এই মুক্ত বাণিজ্যের বাতাবরণ ছড়িয়ে দিয়েছে। এই বিশ্ব বাণিজ্য এই বিশ্বায়ন বা এই গ্লোবালাইজেশন এরই কিন্তু চাষের ফসল বলেই আমরা উল্লেখ করতে পারি। কারণ প্রথম উদারনীতিবাদী, তারপর নয়া উদারনীতিবাদী, তারই কিন্তু প্রভাব এই বিশ্বায়নের দরজায় গিয়ে পড়ছে। এবারে সেই জায়গায় যদি আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি, এক্ষেত্রে অবশ্যই কয়েকজন চিন্তকদের নাম প্রথমেই না বললে অবশ্যই ভুল করা হবে, তার জন্য একটু বলে নেওয়া প্রয়োজন। নয়া আন্তর্জাতিক সম্পর্কে নয়া উদারনীতিবাদীতে কয়েকজন তাত্ত্বিক, সি ম্যাকফারসন, ফ্রান্সিস ফুকুয়ামা, জন রলস, টি ফ্রাইডম্যান, এরা কিন্তু বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। এবং এরা পরিষ্কার বলেছিল যে মুক্ত বাণিজ্যের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্পর্কে নয়া উদারনীতিবাদের তত্ত্বের কিন্তু জন্ম হয়। ঠিক আমরা তাহলে কি দেখলাম? উদারনীতিবাদের গহ্বর থেকে বেরিয়ে আসা মুক্ত বাণিজ্য, এবং সেই মুক্ত বাণিজ্য থেকে নয়া উদারনীতিবাদের জন্ম হচ্ছে। ঠিক অনুরূপে সেই নয়া উদারনীতিবাদের পরবর্তী রূপও কিন্তু আমরা বিশ্বায়ন দেখব, একই রকমভাবে কিন্তু চক্রাকারে আবর্তিত হচ্ছে। যদি একটু খেয়াল করা যায় তাহলে অবশ্যই লিঙ্ক খুঁজে পাওয়া যাবে, সংযোগ অবশ্যই আমরা পাবো। ঠিক এইভাবে চলতে চলতে যখন বিশ্বায়নের দ্বার যখন উন্মুক্ত হচ্ছে, অর্থাৎ বিশ্বায়ন যখন কড়া নাড়ছে, তখন কিন্তু অর্থনৈতিক জীবনে রাষ্ট্রের ভূমিকা কিন্তু যেটা আগে কিছুটা সীমিত ছিল, সেটা কিন্তু এখন প্রায় সীমিত। এখন একটু চিন্তা করে দেখলে দেখা যাবে যে আজকে হয়তো দেশে রাষ্ট্র ব্যবস্থা আছে, দেশে হয়তো বিভিন্ন সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা আছে, কিন্তু আদেও দেশের শাসন ব্যবস্থা বা দেশের সমগ্রটাই পরিচালিত হচ্ছে কোনো একটি বা কোনো একাধিক বা দুই বা ততোধিক পুঁজিপতি গোষ্ঠী দ্বারা। এটাই কিন্তু বাস্তব, এটা আমাদের মেনে নিতে হবে, এবং যার উদাহরণ আমরা ছত্রে ছত্রে বর্তমান সাময়িক জীবনে পেয়ে থাকি। তাই নয়া উদারনীতিবাদী তাত্ত্বিকরা এই বর্তমান দিনের যে জনকল্যাণকর রাষ্ট্র এবং অর্থনৈতিক জীবনের সংরক্ষণের নীতিকে একেবারে বর্জন করে ফেলেছে, এবং তারা পরিষ্কার বলছে যে সোভিয়েত ইউনিয়নের ভাঙন আমরা দেখেছি 1990-এর আগে পর্যন্ত সারা বিশ্বে ঠান্ডা লড়াই চলছিল, এবং দুটি মেরু ভীষণভাবেই বিভক্ত হয়ে পড়েছিল, এবং তার একেবারে চরম পরিসমাপ্তি ঘটেছিল 1990-এর পর। এবং সেই সময় আমরা দেখেছি সারা বিশ্বে এক মেরুকরণের উদ্ভব হচ্ছে, এবং সাম্যবাদী সোভিয়েত ইউনিয়ন জোটের পতন ঘটছে, এবং উদারবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের পতন হচ্ছে, গোড়াপত্তন শুরু হচ্ছে, ওর উন্মেষ ঘটছে। তাই সেই নয়া উদারনীতিবাদী তাত্ত্বিকদের মতানুসারে অর্থনৈতিক ক্ষেত্রে একেবারে কোনো রকম রাষ্ট্রীয় হস্তক্ষেপ রাখতে তারা একেবারেই অস্বীকার করেছে।
এবং শুধু তাই নয়, সীমিত রাষ্ট্রের ধারণাকে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পূর্ণভাবে কিভাবে বাণিজ্য ব্যবস্থায় উন্নয়ন ঘটানো যায় সেই চিন্তা ভাবনাই কিন্তু করা হচ্ছে, তার বাইরে অন্য কিছু না। অর্থাৎ সোজা কথায় রাষ্ট্র শুধুমাত্র পুঁজিপতিদের কাজে কাজে লাগবে, অন্য কিছুই নয়। আরেকটু যদি বলা যায় তাহলে আমরা দেখব যে নয়া উদারনীতিবাদী তাত্ত্বিকরা আরও বলছেন বিশ্ব বাণিজ্য সংস্থা যেমনি আছে বা গড়ে উঠেছে, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, বিশ্ব ব্যাংক, এগুলোর ন্যায় আরও বিভিন্ন বিভিন্ন সংস্থা কিন্তু আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং বিশ্বের অর্থনৈতিক উন্নয়নকে এদের মাধ্যমেই কিন্তু সুরক্ষিত হচ্ছে। শুধু তাই নয়, এই বিশ্বায়ন প্রক্রিয়ায় বিশ্বের অনেক অনুন্নত রাষ্ট্রকে এদের মাধ্যমেই লোন টোন দেওয়া হচ্ছে বা টাকা ধার দেওয়া হচ্ছে। একদিকে দেখা যাচ্ছে কিন্তু সামাজিক এবং রাজনৈতিক উন্নয়ন যেমন সাধন হচ্ছে, মানে অর্থাৎ বলতে গেলে কীরকম না, পিছিয়ে পড়া রাষ্ট্রগুলি যেমনি এদের দ্বারা উন্নয়ন হচ্ছে, তেমনি এদের মাথায় বসে রয়েছে বিভিন্ন পুঁজিপতি রাষ্ট্ররা এবং এরা বিভিন্ন পুঁজিপতি রাষ্ট্ররা তাদের বিভিন্ন টাকা পয়সাগুলিকে বিভিন্ন অনুন্নত রাষ্ট্রগুলির কাছে লোন প্রদান দিয়ে এই অনুন্নত রাষ্ট্রগুলিকে কিন্তু তাদেরকে করায়ত্ত করে রাখছে, মানে তাদেরকে অন্য মানে একটি ছাতার তলায় নিয়ে আসছে এবং সেই ছাতার মালিক থাকছে কতজন বা গুটিজন পুঁজিপতি মালিক বা পুঁজিপতি শ্রেণী। এইভাবে কিন্তু সমগ্র বিশ্বে আজকে নয়া উদারনীতিবাদের ভাবধারা চলছে। কিছুদিন আগে পর্যন্ত একবিংশ শতাব্দীতে কোনো জাতি রাষ্ট্র আজ বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে আজকে কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়া সম্ভব নয়, কারণ সবাই কিন্তু কোনো না কোনোভাবে তাদের সাথে যুক্ত হয়ে পড়েছে। আজকে জানি যে সম্মিলিত জাতিপুঞ্জের সঙ্গে প্রায় সবাই একত্রিত হয়েছে। শুধু তাই নয়, বর্তমানে কোনো জাতিরাষ্ট্র আভ্যন্তরীণ অর্থনৈতিক জীবনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ প্রত্যেকটি রাষ্ট্র এতটাই নিজেদের সঙ্গে এতটাই একে অপরের সঙ্গে সংযুক্ত যে কোথাও না কোথাও একটির সাথে একটি অন্তর্ভুক্ত বলে মনে করা হচ্ছে এবং প্রত্যেকে কেউ এককভাবে কেউ নিয়ন্ত্রিত হচ্ছে এ কথা বলা যাবে না, প্রত্যেকে নিয়ন্ত্রক, এরকমভাবে একটা নির্ভরশীলতার একটি পরিবেশ কিন্তু গড়ে উঠছে এবং সেইটি নয়া উদারনীতিবাদের দ্বারা একেবারে বাস্তবায়িত হচ্ছে। তবে এ কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে বর্তমান জীবনে উন্নতির জন্য যেমন বিভিন্ন পুঁজিপতি গোষ্ঠী দরকার, আবারও বলা প্রয়োজন রাষ্ট্রকে একেবারে অবহেলা করা কোনো প্রয়োজন নেই। যথাসাধ্য পরিমাণ রাষ্ট্রের অস্তিত্বকে বজায় রেখে আমাদের কিন্তু যতটুকু নিয়ন্ত্রণ সম্ভব সেটাকে বজায় রেখে পুঁজিপতিদের বিকাশ করতে হবে, কারণ না হলে আমাদের সমাজের সামগ্রিক কল্যাণও কিন্তু কখনো সম্ভব হবে না। তাই দুটো যদি দুরকমভাবেই প্যারালালভাবে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজের পক্ষে আমাদের বিশ্বের পক্ষে তা সদর্থক বার্তা বহন করবে বলে আমার মনে হয়। ধন্যবাদ।